বাংলার চাষি ভাইদের জন্য অসময়ে বৃষ্টির আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। প্রিয় দর্শক, শীতের শুরুতেই বাংলার বিস্তীর্ণ এলাকাতে অসময়ে বৃষ্টির যথেষ্ট আশঙ্কা, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে, যে কারণে চাষের বা ফসলের একটা বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। আজকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের এই পূর্বাভাসে অসময়ে বৃষ্টিটা কবে নাগাদ হতে পারে, কি কারণে হওয়ার সম্ভাবনা, ঘূর্ণিঝড় ফেইঞ্জেলের গতি প্রকৃতি কি হতে পারে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আজ হলো নভেম্বরের 17 তারিখ, রবিবার, সাল 2024। ভারতবর্ষের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজস্থানের উত্তরাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, কিছুটা ভারতের রাজধানী দিল্লি এবং লাগোয়া পাকিস্তানের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 8:30 বাজে, এখনো পর্যন্ত ঘন কুয়াশা চোখে পড়ছে। নেপালের দক্ষিণাঞ্চল অর্থাৎ উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল এবং বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গাতেও বেশ খানিকটা কুয়াশা চোখে পড়ছে। মেঘালয় থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট ডিভিশনে কোথাও কোথাও বেশ খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ চোখে পড়ছে। বাকি ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে মোটের উপর পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও হালকা কুয়াশার চাদর নজরে আসছে। দক্ষিণ ভারতের দিকে একটু একটু মেঘের আনাগোনা রয়েছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় এবং আবহাওয়া সংক্রান্ত বিষয়ে যাওয়ার পূর্বে আমরা একটু ফিলিপিন্সের দিকে নজর রাখবো এবং এই মুহূর্তে আমরা যদি ফিলিপিন্সের সর্বশেষ উপগ্রহ চিত্রটা দেখি, তাহলে কিন্তু এর আগে যে পূর্বাভাস জানিয়েছিলাম সেই মতোই কিন্তু সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হতে পারে এবং ফিলিপিন্সের ঠিক পাশেই, মানে বলা বাহুল্য যে ফিলিপিন্স থেকে মোটামুটি 50 কিলোমিটার পূর্ব দিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অবস্থান করছে, যার নাম হচ্ছে ম্যান ই, এবং এই ঘূর্ণিঝড়টি বর্তমানে একটা সুপার টাইফুন ক্যাটাগরিতে রয়েছে এবং সেক্ষেত্রে ECMWF-এর যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেখানে ঝড়ের গতিবেগ কিন্তু এখন বর্তমানে 291 কিলোমিটার প্রতি ঘন্টা নজরে আসছে, উইন্ড গাস্ট অর্থাৎ দমকার আকারে। তো এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আজ দুপুরের মধ্যেই ল্যান্ডফল শুরু করার সম্ভাবনা রয়েছে ফিলিপিন্সের উত্তর এবং লাগোয়া মধ্যাঞ্চলে, এবং এই এলাকাগুলোতে ল্যান্ডফল করার সময় ঝড়ের গতিবেগ হামেশাই 200 কিলোমিটার প্রতি ঘন্টা এর আশেপাশে এবং কিছু কিছু জায়গাতে 200 কিলোমিটারেরও বেশি প্রতি ঘন্টায় থাকার আশঙ্কা। এবং ফিলিপিন্সের এই এলাকাগুলো রীতিমতো বিধ্বস্ত এবং বিপর্যস্ত হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক অতীতে এত বড়, এত শক্তিশালী ঘূর্ণিঝড় এই এলাকাগুলোতে কবে আঘাত করেছে সে বিষয়ে কিন্তু সেরকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, বাতাসের গুণগত মানের দিকে আমরা যদি একটু নজর রাখি, তাহলে নবদ্বীপ শহর নদিয়া জেলার, সেখানে আজ ভারতীয় সময় সকাল 8:30টায় যে বাতাসের গুণগত মান রয়েছে তা 305 মাইক্রন প্রতি কিউবিক মিটারে রেকর্ড হয়েছে, অর্থাৎ জাস্ট 24 সেকেন্ড আগেই কিন্তু এই তথ্য পাওয়া গেছে এবং এটা কিন্তু সিভিয়ার অর্থাৎ অত্যন্ত খারাপ পরিস্থিতি এবং আনহেলদি তো বটেই, তার থেকে যথেষ্ট খারাপ পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। এবং এই বাতাসে যে গুণগত মান, এই বাতাস গুণগত মান অত্যন্ত খারাপ এবং এর মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে, যেরকম ধূলিকণা বা ধুলো থেকে শুরু করে সেই সাথে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সেই সাথে সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত যে ক্ষতিকারক গ্যাসগুলো যেগুলো বৃষ্টির সময় অর্থাৎ বর্ষার সময় যেটা কি হয় বাতাসে থাকে না, সেগুলো বৃষ্টির সঙ্গে ধুয়ে মাটিতে নেমে আসে দীর্ঘদিন ধরে বৃষ্টি না থাকার জন্য, এবং উত্তর পশ্চিমের দিক থেকে আসা বাতাসের সঙ্গেও দূষণ বয়ে আসছে। তো এই কারণে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু দূষণের মাত্রা অত্যধিক হারে বেড়েছে এবং এই বিষাক্ত বাতাস আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভিতরে যাওয়ার জন্য আমাদের ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বর, সর্দি, কাশি অর্থাৎ লাংস বা ফুসফুসের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা দিচ্ছে প্রতি ঘরে ঘরে, যে কারণে এই যে বাতাসের গুণগত মান এতটা খারাপ রয়েছে, এটা থেকে রক্ষার জন্য বাইরে যখন বেরোবেন সেই সময় কিন্তু মাস্ক ব্যবহার করাটা অত্যন্ত আবশ্যিক বলে মনে করছি। শীতকাল আসলেই বাতাসের দূষণ যেভাবে বাড়ে তা কিন্তু ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার সাথে সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের যে শরীর স্বাস্থ্য তার উপরে কিন্তু অত্যন্ত বিরূপ প্রভাব ফেলে। আমরা যদি ভারতীয় সময় সকাল 8টার এই মুহূর্তে কার্বন নিঃসরণের পরিমাণ দেখি, অর্থাৎ বাতাসে যে কার্বন রয়েছে এই মুহূর্তে সেটার দিকে যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর তুলনায় ভারতবর্ষের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ। আমরা যদি দেখি যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা, সেখানে কিন্তু তুলনামূলক ভালো এবং সেখানকার তুলনায়
আফ্রিকার কিছু জায়গা রয়েছে, মধ্য আফ্রিকার কিছু দেশ, সেখানকার পরিস্থিতি সামান্য একটু খারাপ, কিন্তু তুলনামূলক ভারতবর্ষের যে গঙ্গার সমভূমি এলাকা, সেই এলাকাগুলোর সাথে সাথে পাকিস্তানের সমগ্র এলাকা প্রায়, বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকা, সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিস্থিতি অত্যন্ত খারাপ, এবং ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার এবং পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। তুলনায় মধ্য ভারতের বিভিন্ন এলাকা এবং তার তুলনায় দক্ষিণ ভারতের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো। যে এলাকাগুলোতে সাধারণ মানুষের বসবাস কম, কলকারখানা কম বা নেই বললেই চলে, সেই এলাকাগুলো যেরকম অরুণাচল, আসামের উঁচু পার্বত্য এলাকাগুলো, মেঘালয়, সেই সাথে মণিপুর, মিজোরাম, এদিকের বাতাসের গুণগত মান কিন্তু অনেকটাই ভালো। এই দিক থেকে ভারতবর্ষের বিভিন্ন এলাকা এবং সাথে পাকিস্তান এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, সেটা কিন্তু চীনের যে বড় বড় শহরগুলো রয়েছে যেখানে দূষণের মান অনেকটা বেশি বলেই আমরা জেনে এসেছি, যেরকম সাংহাই, বেইজিং, এই সমস্ত এলাকাগুলো, গুয়াংঝাও, এই সমস্ত শহরগুলোতে কিন্তু দূষণের মাত্রা, বিশেষ করে কার্বনের যে মাত্রা, সেটা কিন্তু ভারতবর্ষের তুলনায় যথেষ্টই কম। অর্থাৎ তুলনামূলক ভালো পরিস্থিতি ভারতের তুলনায় কিন্তু চীনে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ কিন্তু ভারতবর্ষ এবং সংলগ্ন এলাকাতে সব থেকে বেশি, এরকমটা কিন্তু আমার নজরে আসছে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আবহাওয়া সংক্রান্ত বিষয়ের দিকে নজর রাখবো, তবে তার আগে বলে দিই, আপাতত পরবর্তী 3-4 দিনের মধ্যে বাতাসের দূষণ কমার কোনো রকম সম্ভাবনা নজরে আসছে না। অর্থাৎ বাতাসের গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপই থাকবে, যা কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট খারাপ বলেই মনে করছি। এই মুহূর্তে ভারতীয় সময় সকাল 8:30-9টার দিকে বাতাসের যে প্রবাহ উত্তর পশ্চিমে পাহাড়ের দিক থেকে নামছে, পাকিস্তানের উত্তরাঞ্চল, লাগোয়া জম্মু কাশ্মীর এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে ঠান্ডা হাওয়া নেমে আসছে, এবং সেই হাওয়া কিন্তু গঙ্গার সমভূমি এলাকা ধরে বয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে, তারপর তা কিন্তু চলে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ এলাকা হয়ে। আপাতত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং তার পাশের কোনো জায়গাতেই কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, ফলে আপাতত আকাশ রয়েছে পরিষ্কার এবং বৃষ্টির সেরকম কিন্তু সম্ভাবনা নজরে আসছে না। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা পরবর্তী 8 দিনে ECMWF মডেলের সম্ভাব্য রেইনফল প্রেডিকশন, অর্থাৎ সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে সমগ্র ওড়িশাতেই প্রায় শুকনো ওয়েদার থাকবে, সেই সাথে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা পরবর্তী 7 বা 8 দিনে নেই। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই আবহাওয়া শুকনো থাকবে, ত্রিপুরাতেও আবহাওয়া শুকনো থাকবে, তবে মেঘালয় এবং পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে, আসামের কিছু জায়গাতে ছিটে ফোঁটা বৃষ্টি পরবর্তী কয়েকটা দিনের মধ্যে হতে পারে, তবে তার পরিমাণ অত্যন্ত কম থাকার সম্ভাবনা। গুয়াহাটি থেকে শুরু করে ব্রহ্মপুত্র তীরবর্তী কিছু জায়গাতে এই ধরনের বৃষ্টি নজরে আসতে পারে, তবে সিকিম, ভুটানের বিভিন্ন এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম, লাগোয়া, দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও কোথাও ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টি আগামী কয়েকটা দিনের মধ্যে হতেও পারে। এদিকে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এবং পার্শ্ববর্তী কিছু জায়গার দিকে ছিটে ফোঁটা বৃষ্টি আগামী কয়েকটা দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 18ই নভেম্বর সোমবার ভোরে কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং ওড়িশার কোথাও কোথাও দুটো একটা আইসোলেটেড পকেটে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও খানিকটা কুয়াশার দেখা মিলতে পারে, সেই সাথে বিহারের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। মেঘালয় থেকে শুরু করে বাংলাদেশের সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনের কিছু জায়গা, আসামের শিলচর থেকে শুরু করে আসামের বিভিন্ন এলাকা এবং সেই সাথে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু জায়গা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাকি বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কুয়াশার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে, তবে ভোরে বা সকালের দিকে পাতলা একটা কুয়াশার চাদর থাকতেও পারে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জেলাগুলো এবং পাহাড়ি জেলাগুলোর দিকে কোথাও কোথাও খানিকটা কুয়াশা দেখা মেলার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরে বা সকালের দিকে। প্রিয় দর্শক, এবার যদি আমরা সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেইঞ্জালের গতি প্রকৃতির দিকে নজর রাখি, তাহলে ECMWF মডেলের যে AI সংস্করণ রয়েছে সেখানে নভেম্বরের মোটামুটি 20 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে একটু একটু করে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে দেখার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে নভেম্বরে যখন মোটামুটি 25 তারিখ হয়ে যাবে সেই সময় কিন্তু সুমাত্রার বান্দাজ উপকূল এবং সেই সাথে শ্রীলঙ্কার ঠিক মাঝামাঝি জায়গাতে কিন্তু একটা গভীর নিম্নচাপ দেখা দিতে পারে, এবং এই ওয়েদার সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে
শক্তি বৃদ্ধি করতে করতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রথম দিকে ট্র্যাক পশ্চিম এবং উত্তর পশ্চিম, পরবর্তীতে খানিকটা উত্তর দিকে থাকার সম্ভাবনা এবং সেক্ষেত্রে অন্ধ্র এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা। সাথে সাথে এটা নভেম্বরের 28 তারিখ হতে হতে কিন্তু উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে ধীরে ধীরে বাঁক নিতে শুরু করবে বলেই মনে হচ্ছে এবং সেই সময় নভেম্বরের 28 বা 29 তারিখ নাগাদ কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে সমুদ্র তীরবর্তী জেলাগুলো রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা এবং পার্শ্ববর্তী মণিপুর মিজোরামের দিকে মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। তবে এর পরবর্তী সময়ে ওয়েদার সিস্টেমটি দুর্বল হতে থাকবে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। নভেম্বরের 29 তারিখ থেকে যখন এটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে কার্ভ করা শুরু করবে তখনই কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার ধাক্কা এর উপরে পড়বে। তারই সাথে কিন্তু সাবট্রপিক্যাল রিজ যেটা কিনা ভারতের উত্তরাঞ্চল দিয়ে জোরালো গতিবেগে বয়ে যাচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে, তার ধাক্কাও কিন্তু এই সিস্টেমটার উপরে পড়তে থাকবে। তবে দুর্বল হলেও এটা কিন্তু ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিয়ে নভেম্বরে একেবারে শেষ দিকে ওড়িশার উপকূলবর্তী এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে নভেম্বরের 30 তারিখ হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে সেই এলাকাটার উপর দিয়ে ক্রস করতে পারে বা সুন্দরবন এলাকাটা থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেও এটা বাংলাদেশের দিকে যেতে পারে। তবে এর প্রভাবে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী কলকাতা সহ নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু জায়গা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী ওড়িশাতেও তার আগে ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতেও কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টি এই সময় নজরে আসতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল বলতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে সেই সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে সমস্ত ওয়েদার মডেলে কিন্তু ঘূর্ণিঝড়, সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু সম্ভাবনা নজরে আসছে এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম ফেঞ্জাল রাখা হবে, সৌদি আরবের দেওয়ার নাম। এক্ষেত্রে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে যে নভেম্বরের 27 তারিখ নাগাদ এটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু এটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। তবে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ঘন মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং তা থেকে ভারী বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে, বিশেষ করে দক্ষিণ ওড়িশা, উপকূলবর্তী ওড়িশা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে। তার পরবর্তীতে কিন্তু নভেম্বরে 28 বা 29 তারিখ হতে হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, এরকমটাই কিন্তু মনে করছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বা মার্কিন জিএফএস মডেল। সেক্ষেত্রে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নজরে আসছে নভেম্বরের শেষ দিকে এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়েও কিন্তু বৃষ্টিটা হতে পারে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বেশ খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ওয়েদার সিস্টেমটি দুর্বল হয়ে উপকূলবর্তী ওড়িশার ভিতর দিয়ে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দিকের বিভিন্ন রাজ্য অর্থাৎ মণিপুর, মিজোরাম, সেই সাথে আসাম, অরুণাচল প্রদেশ, অন্যদিকে সিকিম, উত্তরবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা এই এলাকাগুলোতে বৃষ্টি দিতে দিতে ধীরে ধীরে দুর্বল হয়ে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নজরে আসছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাবো ইসিএমডব্লিউ মডেলের যে প্রধান সংস্করণ রয়েছে অর্থাৎ ইসিএমডব্লিউ মডেল মেইন মডেল, সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হওয়া নিয়ে কিন্তু মোটামুটি একটা নিশ্চিত প্রেডিকশন আসতে শুরু করেছে এবং সেক্ষেত্রে নভেম্বরে মোটামুটি 23 বা 24 তারিখ হতে হতে এর উপস্থিতি বঙ্গোপসাগরে টের পাওয়া যাবে এবং যত সময় যাবে এটা উত্তর পশ্চিমের দিকে এগোনোর সম্ভাবনার বিষয়ে মোটামুটি ইঙ্গিত দিতে শুরু করেছে ইসিএমডব্লিউ মডেল এবং যতই শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে যাবে ততই এটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু একটু একটু করে নজরে আসছে। তো এক্ষেত্রে বিভিন্ন ওয়েদার মডেলের ইন্ডিকেশন এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মোটামুটি একটা পর্যালোচনা করার পর যেটা মাথায় আসছে যে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু অন্ধ্র এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এবং পরবর্তীতে ওড়িশার দিকে এগোনোর সাথে সাথে এটা পরবর্তীতে দুর্বল হতে থাকবে এবং উপকূলবর্তী ওড়িশার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে অথবা উপকূলবর্তী ওড়িশার খানিকটা ভিতর দিক দিয়ে এটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাবে। এর প্রভাব নভেম্বরের 27 বা 28 তারিখ থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং
বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো, ওড়িশার বিভিন্ন এলাকাতে পড়তে শুরু করবে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু উত্তরে হাওয়ার গতি কমতে শুরু করবে, তার বদলে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে শুরু করবে, যে কারণে শীতের ছন্দ যেটা আগামী কয়েকটা দিনে লাগাতার চলার সম্ভাবনা। যদিও নভেম্বরের 25 তারিখ পর্যন্ত কিন্তু একটানা তাপমাত্রা মোটামুটি এখন যেরকম রয়েছে, অর্থাৎ যে মোটামুটি ঠান্ডা অনুভূত হচ্ছে, এটাই কিন্তু চলার সম্ভাবনা। কোথাও কোথাও সামান্য ঠান্ডা তীব্রতা বাড়বে বা কমবে, তবে নভেম্বরের 24 বা 25 তারিখ পর্যন্ত একটানা কিন্তু এই উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে কম বেশি, এবং ঠান্ডার তীব্রতা মোটামুটি এরকমই থাকবে, এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিগত 24 ঘন্টায় আমরা যে ধরনের ফিলিংস পেয়েছি ঠান্ডা নিয়ে, সেই রকমই কিন্তু মোটের উপর থাকার সম্ভাবনা। তবে কোথাও কোথাও ঠান্ডার তীব্রতা সামান্য বাড়তেও পারে। কিন্তু এই নভেম্বরের 25 তারিখের পর থেকে যখনই আর্দ্রতাপূর্ণ হাওয়া একটু একটু করে ঢুকতে শুরু করবে, তখনই কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে এবং তার সাথে একটু একটু করে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়বে বলেই মনে হচ্ছে। নভেম্বরের শেষ দিকে গিয়ে, অর্থাৎ 27 বা 28 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু এলাকা বাদ দিয়ে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা থেকে শুরু করে পার্শ্ববর্তী মণিপুর, মিজোরাম এবং তার আশেপাশে এলাকার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্টই। বিহারের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, এখানে বৃষ্টি হবে কিনা সেটা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। তবে এই অসময়ের সম্ভাব্য বৃষ্টিতে চাষের এবং তার সাথে ফসলের কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। আর এরই সাথে কিন্তু যেটা হতে পারে, এই ওয়েদার সিস্টেমটির জন্য কিন্তু খানিকটা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাগুলোতে থাকতে পারে, ফলে সমুদ্র যথেষ্ট অশান্ত থাকার সম্ভাবনা। তবে এটা কিন্তু কোনোভাবেই ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসবে না বলেই মনে হচ্ছে, যেটা এখানকার বাসিন্দাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। প্রিয় দর্শক, আপাতত পরবর্তী 8-10 দিন ধরে শুকনো আবহাওয়া চলবে বেশিরভাগ জায়গাতে, সেই সাথে রোদেরও মোটামুটি দেখা মিলবে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়ায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরে ঠান্ডা হাওয়ার প্রবাহ দিনের বেলাতে জারি থাকবে এবং রাতে বা ভোরের দিকে বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হবে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।